হ্যালো ফ্রেন্ডস, আমি রাজ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা মেনলি যারা আরআরবি অ্যাসপিরেন্টস রয়েছে তাদের দিকে লক্ষ্য করে। অনেক বন্ধু এমন রয়েছে যারা রেল পরীক্ষাটাকে একটা টার্গেট করেছো, বাট যেহেতু এক্সাম ডেট অ্যানাউন্স হয়ে গেছে, বিশেষ করে যারা আরপিএফ এর অ্যাসপিরেন্টস রয়েছে তাদের কোথাও না কোথাও কিন্তু এবার একটা প্রিপারেশনের মধ্যে একটা ডিসব্যালেন্স তৈরি হয়েছে। যদি বলো কীরকম, দেখো যাদের এসআইএ পরীক্ষা রয়েছে তোমাদের তো ডিসেম্বর মাসে তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে। বাট যারা কনস্টেবল এক্সামটা দেবে আরপিএফের, তাদের দিকে লক্ষ্য করে একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি বলবো, যাতে করে এই যে একটা ডিউরেশন অফ টাইম পিরিয়ড বলতে পারো যেটা 43 to 45 ডেজ, তো এই টাইমের মধ্যে কীভাবে নিজেদেরকে বলতে পারবে যে হ্যাঁ আমার প্রিপারেশনটা একটা পারফেক্ট হয়ে আছে। কারণ দেখো, আমরা যদি 2 বছর 3 বছর ধরেও প্রিপারেশন করি, তবুও যদি আমরা কোনো একটা পরীক্ষা দিতে যাই, কোথাও না কোথাও এটা যেন মনে হয় যে না, আমার ওই জায়গাটা এখন একটু রিভিশন দিলে ভালো হতো, আমার ওইখানটা একটু প্র্যাকটিস করলে ভালো হতো। কারণ পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাদের এই প্রশ্নগুলো মনের মধ্যে হয়, কিন্তু এক্সাম দিতে যাওয়ার আগে যদি আমাদের মধ্যে সেই কনফিডেন্সটা থাকে যে হ্যাঁ, আমার তো সিলেবাসটা কমপ্লিট আছে, মোটামুটিভাবে আমি তো পরীক্ষার জন্য রেডি, এবার দেখা যাক পরীক্ষাতে কী হয়। এই যে একটা নিজের পারফরম্যান্স, এই পারফরম্যান্সটা নিয়ে যে পরীক্ষার হলে যাওয়া, তার জন্য এই ৪৫ দিনের মধ্যে তুমি একটা স্ট্র্যাটেজি প্ল্যান কী এমন করতে পারো যাতে করে তুমি নিজেকে সেই কনফিডেন্সটা হাই করতে পারবে। ফার্স্ট অফ অল দেখো, একটা পার্টিকুলার সিলেবাস থাকে, যে সিলেবাসটা কভার আপ না থাকলে তুমি পরীক্ষায় কোশ্চেন কিছু বুঝতে পারবে না যে কোথা থেকে কোন কোশ্চেনটা দেওয়া হয়েছে। ম্যাথসের যেমন সিলেবাস রয়েছে, রিজনিংয়ের রয়েছে, জিকের রয়েছে, যেটার মধ্যে অল ইনক্লুড রয়েছে। তো সেই সিলেবাসটা যদি কভার আপ হয়ে থাকে, বা অনেক বন্ধু এমন রয়েছে যাদের হয়তো 70% কভার আপ হয়েছে, পুরোটা হয়তো কভার আপ করে উঠতে পারোনি, তো আজকে ৪৫ দিনের যে একটা স্টাডি প্ল্যান বলবো, যদি তোমরা এই প্ল্যানিংটা করতে পারো, আই হোপ যে অনেকটা ক্লিয়ার লাগবে। তো প্রত্যেক বন্ধুকে রেলওয়ে চ্যালেঞ্জারে ওয়েলকাম। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল অন করো। আপকামিং ভিডিওস, ক্লাস যা কিছু আপলোড করি সব কিছু নোটিফিকেশান পেয়ে যাবে। আর প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করো, তোমাদের লাইক খুব জরুরি। আজকে যে ৪৫ দিনের স্টাডি প্ল্যানটা বলবো, এটা মন দিয়ে একটু শোনো, কেউ কোনো ভিডিওটা স্কিপ করো না, তাহলে তুমি লস করবে। তো প্রথম যে স্টাডি প্ল্যানটা তোমাকে নিতে হবে, মনে রাখবে তুমি ৪৫ দিনের একটা গোল ফিক্স করো। যদি বলো এই গোলটা আমি ফিক্স করবো কী করে, ৪৫ দিনের মধ্যে কীভাবে আমি এটাকে কমপ্লিট করতে পারি। দেখো, আমাদের সিলেবাসটা কি বলবে, ম্যাথ, রিজনিং, আরেকটা হচ্ছে জিকে। ইজ দ্যাট ক্লিয়ার? এখানে ম্যাথের ওয়েটেজ কত, 35 মার্কস, রিজনিংয়ের কত, 35 মার্কস। তাহলে ১২০ নাম্বারের মধ্যে তুমি ৭০ নাম্বারে ডাইরেক্ট চলে যাচ্ছ ম্যাথ আর জিআই থেকে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার এই জায়গাটার দিকে তোমাকে একটা ভালো টার্গেট নিতে হবে। যদি বলো কেন, কারণ তুমি আরআরবি এক্সাম দিতে যাচ্ছ। আরআরবি এক্সাম বলো, এসএসসি এক্সাম বলো, বিশেষ করে সেন্ট্রালের যে এক্সামগুলো হয়, তার মধ্যে রেল বলো, এসএসসি বলো, এরা জিকে কিন্তু আনকমন কোশ্চেন তোমাকে ফেস করতে হতেই পারে। কিন্তু মোর অ্যাবাউট বলতে গেলে ৫০টা জিকের মধ্যে তুমি সেখানে ৩৫ থেকে ৩৭টা প্রশ্ন তোমার জানা প্রশ্ন হয়ে যাবে, যদি তোমার প্রিপারেশনটা একটা পারফেক্ট থাকে। ইজ দ্যাট ক্লিয়ার? বাট বাকি যে ১২-১৩টা প্রশ্ন এমন তুমি পাবে, যেটা তোমার যদি নলেজটা ঠিকঠাক হাই লেভেলে থাকে, বা জিকেটা তুমি যদি বহুত ভালোভাবে বুস্ট আপ করতে পেরেছো, তবে হয়তো সেগুলো হিট করতে পারবে। ইজ দ্যাট ক্লিয়ার? এখানে কারেন্ট অ্যাফেয়ারের ওয়েটেজ কিন্তু হেভি রয়েছে। যদি বলো কেন, ৫০ নম্বর জিকে জিএস, যেখানে ১০ থেকে মিনিমাম ১২টা, ৮ থেকে ১০টা তো তুমি কারেন্ট অ্যাফেয়ার পাবেই পাবে। এমন না যে তুমি এক্সামটা দিচ্ছ 2024-এ, তাহলে শুধু 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স করে গেলে আমি 10টা পেরে যাবো। না, 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 এমনটা নাও হতে পারে। তোমাকে প্রিভিয়াস 2023ও এটাও কিন্তু ভালোভাবে কমপ্লিট দিতে হবে। কারণ এরা 2024 থেকে তো দেবেই। আর 2023-এর যেগুলো বিশেষ করে অ্যাওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন্স, বুঝতে পারলে? যে গ্র্যামি অ্যাওয়ার্ডটা কে পেয়েছে, নোবেলটা কে পেয়েছে, এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু ফেস করতে হতে পারে। তার জন্য তোমরা অবশ্যই কিন্তু 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু এটার সাথে একটা রিভিশন রাখবে। ইজ দ্যাট ক্লিয়ার? প্রথমে আসবো ম্যাথসের নিয়ে। যারা ম্যাথসে মোটামুটিভাবে 70% সিলেবাসটা কভার আপ করতে পেরেছো, তাদের দিকে তাকিয়ে একটা কথা বলবো। আর যারা লার্নার রয়েছো, তাদের তো সিলেবাস কমপ্লিট না হওয়া পর্যন্ত তোমরা এই প্ল্যানটাতে আসতে পারবে না, যে প্ল্যানটা আমি দিতে যাচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল এটা মনে রাখবে, তুমি দিতে যাচ্ছ কি আরপিএফ এক্সাম। আরপিএফ মানে কি, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। ইজ দ্যাট ক্লিয়ার? আরপিএফ এর সিলেবাসে ম্যাথসের মধ্যে যেটা আছে, সেখানে মেন হচ্ছে যেটা আমাদের অ্যারিথমেটিক, যেটাকে আমরা বলি পাটিগণিত। এখানে ভিভি হাই যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেখানে রয়েছে তোমার মাত্র 15টা। এই 15টা অ্যারিথমেটিকের চ্যাপ্টারের মধ্যে তোমার ওভারঅল অ্যারিথমেটিকটা কমপ্লিট হচ্ছে। ক্লিয়ার? এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্স। যদি তোমাকে পরীক্ষাতে কোনো প্রশ্নে খুব জোরভাবে তোমাকে যদি ফাঁসাতে পারে পরীক্ষার হলে, সেটা কিন্তু একমাত্র পারবে টাইম অ্যান্ড ডিস্টেন্স। আর একটা কোশ্চেন্স হতে পারে, সেটা হচ্ছে এভারেজ। ঠিক আছে? বাকি তুমি রেশিও, পার্সেন্টেজ, এগুলো তুমি একদম ইজি পেরে যাবে। ঠিক আছে? কারণ তোমার যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে না, তাহলে তুমি বাকিগুলো ইজি ক্লিয়ার করবে। নকর, অনুকূল, প্রতিকূল, এই সমস্ত অঙ্কগুলো আরামসে হয়ে যাবে। কিন্তু কনসেপচুয়ালিভাবে যদি তোমার ক্লিয়ার থাকে, তবেই সেটা পসিবল। ইজ দ্যাট ক্লিয়ার? আর বাকি যদি কোনো কোশ্চেন্স থেকে তোমাকে যদি পাজল করতে পারে এক্সামিনার, তাহলে কিন্তু সেটা করতে পারে একমাত্র টাইম অ্যান্ড ডিস্টেন্স। কারণ টাইম অ্যান্ড ডিস্টেন্সের ফর্মুলা একটাই, যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এটা ছাড়া কোনো ফর্মেট নেই, এটা ঠিকই।
কিন্তু কোনখানে ডিস্টেন্সটা ফিক্সড, কোনখানে টাইমটা ফিক্সড, এটা যদি না অ্যাজাম করতে পারো তাহলে সেই ম্যাথটা কিন্তু তুমি কমপ্লিট দিতে পারবে না। বুঝতে পারলে? অনেক সময় ডিস্টেন্স জানতে চাই, টাইমটা জানতে চাই, তো এই জায়গাটাকে বলবো একটু ভালো করে রিভাইজ দাও। বিশেষ করে যে টাইপগুলো রয়েছে কমপ্লিট করো। বাকি তুমি যেরকম প্র্যাকটিস আসো থাকো, বাট টাইম অ্যান্ড ডিস্টেন্স আর এভারেজ এই দুটো জায়গাকে একটু ভালো করে ওয়েটেজ দাও। ইজ দ্যাট ক্লিয়ার? রেশিও আর পার্সেন্টেজ তোমার যদি ঠিকঠাক কমপ্লিট হয়ে থাকে তাহলে অ্যারিথমেটিকে তোমার প্রবলেম আসা কোনো চান্সই নেই, কারণ রেশিও আর অ্যারিথমেটিক দিয়ে কিন্তু অ্যারিথমেটিকটা কমপ্লিট হয়ে যায়। ইজ দ্যাট ক্লিয়ার? সেকেন্ড যেটা আসবো রিজনিং। দেখো রিজনিংয়ে ভার্বেল নন ভার্বেল এই দুটোকেই তোমাকে সমানভাবে দেখতে হবে। বিশেষ করে যে কোশ্চেন্সগুলো যারা ডাব্লিউবিকেপির এক্সপিরিয়েন্স আজকে ভিডিওটা দেখছো, তারাও হয়তো অনেক এমন স্টুডেন্ট রয়েছে যারা আরপিএফের ফর্ম ফিল আপ করেছো, তোমাদেরও পরীক্ষা রয়েছে। তাহলে তোমাদের দিকে তাকে একটা যদি কথা বলি, যে তোমরা স্টেট ওরিয়েন্টেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখছো বা তুমি যখন বাড়িতে কোনো টেস্ট সিরিজ দেখছো, সেখানে রিজনিংয়ে তুমি কোন কোশ্চেন্সগুলো বেশি পাও? বলবে ব্লাড রিলেশন, ডিরেকশন টেস্ট, মিসিং নাম্বার, কোডিং ডিকোডিং, লেটার সিরিজ, নাম্বার সিরিজ, এইভাবেই কিন্তু সিরিজটা সাজানো থাকে, ফিগার কাউন্টিং। বাট তুমি যখন এসএসসি বা রেলে, আরপিএফ এই পরীক্ষার কোশ্চেন্সগুলো পিওয়াইকিউ দেখবে বা তুমি কোনো টেস্টে যাবে, তখন তুমি অনুমান করতে পারবে যে হ্যাঁ এখানে কোশ্চেন্সগুলো রিজনিংয়ের কীরকম দেওয়া হয়। ফার্স্ট যে জায়গাটাকে ভিভিআই, যেটা হচ্ছে রিজনিংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট আরপিএফের জন্য, সেটা হচ্ছে যে তোমাকে একটা কোশ্চেন্স এমন দেওয়া হবে যেটা বলতে পারো সে আমরা ইংলিশে যেরকম সিন আনসিন করতাম। বুঝতে পারলে? তোমাকে পুরো একটা লম্বা থিওরি দেওয়া হবে যেটা তোমাকে পড়তে হবে। এবার তুমি থিওরিটা যখনই পড়ে নিলে, সেটা পড়ে তোমাকে বুঝতে হবে যে এখানে কি ওরিয়েন্টেড, এখানে তোমাকে ডাটাগুলো তুলে ধরা হয়েছে। ঠিক আছে? বিশেষ করে অর্থনীতি ওরিয়েন্টেড না, ইকোনমিক্স ওরিয়েন্টেড জিনিসটা তুলে ধরা হয়। ঠিক আছে? চীনের সাথে বাণিজ্য, ভারতের সাথে লেনদেন, এরকম একটা ওরিয়েন্টেড। এবার এখান থেকে তোমাকে এক্সামিনার কোশ্চেন্সগুলো এমন দেবে যেটা তোমার ওখানের মধ্যেই কিন্তু কোশ্চেনে হাইড হয়ে আছে। তো ওটা এমনভাবে পড়বে, প্রথমত ওটা এমন না যে তোমাকে 3-4 লাইন মাত্র দেওয়া হবে। ওটা হয়তো দেখবে পড়তেই তোমার 2 থেকে 3 মিনিট চলে গেছে। কিন্তু এটা মনে রাখবে যে ওটা যদি ঠিকঠাকভাবে ফার্স্ট দেখেই তুমি পড়ে ঠিকঠাক বুঝে নিতে পারো, তাহলে ওখান থেকে 3 থেকে 4 নাম্বার তোমার হাতের মুঠোয়। বোঝা গেল? কারণ ওখান থেকে 3 থেকে 4 নাম্বার কিন্তু তুমি পাবে, এটুকু সিওর। ইজ দ্যাট ক্লিয়ার? স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন, যেটাকে আমরা বলি বিবৃতি সিদ্ধান্ত। ঠিক আছে? এই যে জিনিসগুলো, যে তোমাকে একটা ডাটা এমন দেওয়া হলো যে এর উপর বেস করে নিচের কোন যুক্তিটা জড়ালো। এবার এটা হতে পারে অনেক সময় একটা ট্রায়াঙ্গেলের ছবি দিয়ে দিল, দিয়ে বললো যে এই বাহুটা এত, এই বাহুটা এত, তাহলে আমি এই যে লেন্থটা বের করবো এটার জন্য 1 নাম্বার 2 নাম্বার কোনটা জরুরি। যদি তোমার মনে হয় যে 1 নাম্বারটা জরুরি, তাহলে উত্তর হবে 1। যদি দুটো মিলিয়ে করতে হয় তখন 1 2 উভয় জোড়ালো। বুঝতে পারলে? তো বিভিন্ন টাইপের এইরকম কোশ্চেন্সগুলো ফেস করতে হবে, যেগুলো কিন্তু আরপিএফ পরীক্ষাতে। ইজ দ্যাট ক্লিয়ার? নাম্বার 3, আরপিএফ পরীক্ষাতে এই কোশ্চেন্সটা তুমি পাবেই পাবে। তার জন্য তোমাদের দিকে তাকিয়ে এই কথাটা বলবো যে এই কোশ্চেন্সগুলো যদি তোমার প্র্যাকটিস রয়েছে তো ভেরি গুড। আদারওয়াইজ তুমি এগুলো কিন্তু ইনক্লুড করো এই টাইমের মধ্যে। সেটা কি? দেখবে 4টে-5টে ছবি দেওয়া আছে। ঠিক আছে? এবার তোমাকে বলবে যে এখান থেকে কোন 3টে ছবি মিলিয়ে এখান থেকে স্কোয়ারটা ফরম্যাট হতে পারে। বোঝা গেল? হয়তো তোমাকে একটা রেক্টেঙ্গেল ড্র করতে হবে, কিন্তু তার জন্য তোমাকে কাটিং পিকচার কিছু দেওয়া হবে। এবারে কোন কাটিং পিকচারগুলো থেকে অ্যাড করে 3টে পিকচারকে অ্যাড করে তুমি এই স্কোয়ার ফরম্যাটটা আনতে পারবে। তো তার জন্য তোমার সেই কনসেপ্টটা লাগবে আর একটু প্র্যাকটিস। বোঝা গেল? এই কোশ্চেন কিন্তু পাবে, কারণ প্রিভিয়াস ইয়ারে এসেছে বা টেস্টেও থাকছে, তার মানে পরীক্ষাতেও আমরা এগুলো ফেস করবো, কারণ এগুলো সিলেবাসের মধ্যে রয়েছে। বোঝা গেল? জিকে জিএস, ফার্স্ট অফ অল দেখো স্টেট ওরিয়েন্টেড এক্সামে সায়েন্স আমাদের কোশ্চেন্স থাকে কীরকম, জাস্ট একদম বলতে পারো মানে যেটা একটা ঠিকঠাকভাবে যদি তুমি পড়ে নাও, যেখানে বোল্ড পোর্শনগুলো যদি ঠিকঠাক কাভার আপ থাকে, মোটামুটি তুমি সায়েন্সটা কমপ্লিট দিতে পারবে। আর যাদের ডেপথে পড়া রয়েছে তাদের তো কোনো প্রবলেমই হবে না। কিন্তু এখানে মনে রাখবে যে সায়েন্সের জন্য তোমাকে যে খুব কঠিন, খুব যে ভিতর থেকে কোশ্চেন্স করবে এমনটা না, এখানেও এরকমই। কিন্তু হ্যাঁ, একটু তোমাকে ডেপথ পড়তে হবে, একটু ভালো কনসেপচুয়ালিভাবে পড়তে হবে। যদি বলো কেন, লিভার থেকে অনেক কোশ্চেন্সই পরীক্ষাতে আসে, যে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার, তখন তুমি বলে প্রথম, মানুষের হাত দ্বিতীয়, নৌকার দাঁড় দ্বিতীয়। এই যে কোশ্চেন্সগুলো তুমি ফেস করছো, বাট এখানে হয়তো তোমাকে দিল যে নিম্নের কোন ডাটাটা সত্য, যেখানে ফার্স্ট শ্রেণীর লিভারের মেকানিক্যাল এনার্জি গ্রেটার দেন 1 লেস দেন 1 ইকুয়াল টু 1। সেকেন্ড শ্রেণীর লিভারে কী হয়, মেকানিক্যাল এনার্জিটা গ্রেটার দেন 1। আর থার্ড শ্রেণীর লিভারে কী হয়, মেকানিক্যাল এনার্জি লেস দেন 1। তখন তোমাকে এখানে এক্সামিনার এমনভাবে 3টে অপশানকে সাজাবে, দিয়ে বলবে যে কোন ডাটাটা সত্য। হয়তো বললো 1 2 সত্য, নাকি প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যে, বা 3টের মধ্যে কোনোটাই সত্য না, নাকি নান অফ দিস। তো তার জন্য তোমার এই যে কনসেপ্টগুলো এগুলো লাগবে। নিউটনের 3টে ল আছে, এবার 3টে ল হয়তো ওখানে ডাইরেক্ট লগুলো তুলে দিল, দিয়ে বললো প্রথম থেকে আমরা এটা পাবো, দ্বিতীয় থেকে এটা পাবো, তৃতীয় থেকে রৈখিক ভরবেগের সূত্র পাবো। তাহলে তোমাকে এই জায়গাগুলো একটু ভালোভাবে ডিটেলসে পড়তে হবে। বুঝতে পারলে যে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে। বিশেষ করে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই যে 3টে পোর্শন একটু মন দিয়ে পড়ো। খুব যে মানে লার্জ সিলেবাস এমনটা না, তোমার প্রিভিয়াস তো পড়া রয়েছে, বাট তুমি একটু রিভিশন স্কেলটাকে বাড়াও। রিভিশন স্কেলটা এই টাইমটাই তোমাকে একটু ওয়েটেজ দিতে হবে। মানে কি ওয়েটেজ বলতে, ধরো তুমি যে জিনিসগুলো পারছো সেগুলো তুমি পরীক্ষাতেও পেরে যাবে। বুঝতে পারলে?
তুমি টেস্ট দাও, দেখবে তুমি ওই ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স পাও, উড়িয়ে দেবে। কিন্তু যে জায়গাগুলো তোমার আটকে যাচ্ছে, সেগুলো হচ্ছে নিজেকে জাজ করার টাইম, এই টাইমটা। কারণ 45 দিনে তুমি একটা পুরো কমপ্লিট যে দেবে এমনটা হয় না। আজকে ম্যাথসে তুমি প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারছো, কিন্তু দেখা গেল যে তোমার বোট অ্যান্ড স্ট্রিমে মানে কিছু একটা তোমার ডাউটস রয়েছে, কিছু কিছু টাইপ এমন রয়েছে তুমি সেগুলো পাচ্ছ না। দেখা গেল কম্পাউন্ড ইন্টারেস্টে তোমাকে যদি বলা হচ্ছে যে ডাইরেক্ট সিআইটা কত, সেটা তুমি বলতে পারছো, কিন্তু যখন ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই এর সাথে ইকুয়াল করে তোমাকে টোটাল যেটা তোমার প্রিন্সিপালটা জানতে চাইছে, তুমি সেই অঙ্ক টাইপগুলো পাচ্ছ না। সিম্পল ইন্টারেস্টেড কোশ্চেন তুমি এমনি পেয়ে যাচ্ছ, কিন্তু যখনই বলছে এক ব্যক্তি তার 2 পুত্রের নামে এত বছর এত বছরই বয়সের ছেলে, তাদের যখন এত বছর বয়স হবে এত রেট অফ পার্সেন্টেজ, ঠিক আছে, তাহলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিল, এই যে টাইপগুলো তুমি দেখা যাচ্ছে এগুলো পাচ্ছ না। অথবা তোমাকে টাইম রেট অফ ইন্টারেস্ট বের করতে বলছে, তুমি ইজি করে দিচ্ছ। তাহলে তোমাকে এই টাইমে জাজমেন্ট করতে হবে ফার্স্ট অফ অল, যে ম্যাথসে তোমার কোন জায়গাগুলো উইক রয়েছে। ইনফ্যাক্ট যে জায়গাগুলো থেকে তুমি হয়তো করতে পারছো, কিন্তু হয় তোমার টাইম যাচ্ছে, বা তুমি ডাইরেক্ট অ্যাপ্রোচে দিতে পারছো না। বোঝা গেল? রিজনিংয়ে দেখা যাচ্ছে তুমি সব কোশ্চেনগুলো করে দিচ্ছ, কিন্তু ডিরেকশন টেস্টের ওই কোশ্চেনগুলো তোমার এখনও প্রবলেম হচ্ছে। যে তুমি পূর্ব দিকে মুখ করে আছো, প্রথমে তুমি অ্যান্টি ক্লকে 135 ঘুরলে, দেন তুমি ক্লক ওয়াইজ 90 ডিগ্রি ঘুরলে, তারপর তুমি এখন এই দিকে ঘুরলে, তাহলে আলটিমেট তুমি এখন কোন ডিরেকশনে রয়েছো? দেখা যাচ্ছে এগুলো প্রবলেম হচ্ছে। তো তোমাকে ওই জায়গাটা ধরতে হবে। তোমাকে দেখা গেলো যে মিসিং নাম্বারে তুমি সব টাইপগুলো করে দিচ্ছ, কিন্তু কিউব স্কোয়ার ফরম্যাটগুলো তুমি এখনও ধরতে পারছো না। তো তোমাকে ফার্স্ট অফ অল জাজ করতে হবে নিজেকে, একটা টাইম করো। ফার্স্টে জাজমেন্ট নাও এটা, যে তোমার ম্যাথসের কোনগুলো প্রবলেম, তুমি ডেফিনেটলি সেই বইয়ে সেগুলোকে আগে হাইলাইট করে নাও। সব চ্যাপ্টারগুলো করতে হবে না, সব চ্যাপ্টার করতে হবে না, তুমি হাইলাইট করো ফার্স্ট, যে আমার এই জায়গাগুলো প্রবলেম হচ্ছে, এই টাইপগুলো প্রবলেম হচ্ছে। দরকার হলে একটা নোটস বানিয়ে নাও কপিতে, কতক্ষণ টাইম লাগবে? রিজনিংয়ে তোমার কমপ্লিট কমপ্লিট আছে, বাট যে টাইপগুলো তোমার যেগুলো এই মুহূর্তে এখনও প্রবলেম হচ্ছে, তোমাকে সেগুলো স্টার্ট করতে হবে, হাইলাইট করতে হবে। বোঝা গেলো? জিকে জিএসটা কীভাবে করবে, এটা তো ভাইটাল, তাই না? এবার ম্যাথ রিজনিং যেগুলো হাইলাইট করলে আগে সেগুলোকে কমপ্লিট করে নাও। বোঝা গেলো? দেখবে তোমার খুব ইজিলিভাবে কমপ্লিট হয়ে আসছে। এবার তুমি চলে এসো টেস্টে, কারণ এই টাইমে যত টেস্ট দেবে তত তুমি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারবে। কারণ পরীক্ষার হলে একটা টাইম থাকে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা, তোমাকে এর মধ্যে কিন্তু নামাতে হবে কোশ্চেন পেপারটা। বোঝা গেল? তার জন্য টেস্ট যদি না দিয়েছো, তাহলে পরীক্ষার হলে কিন্তু কিছু বুঝে উঠতে পারবে না। কারণ পরীক্ষার হলে একদিন একটা পরীক্ষা দেওয়ার থেকে বাড়িতে তুমি ডেলি 2-3টে করে টেস্ট দাও, সেটা পরীক্ষার হলে তোমার কিন্তু একটা গুড এফেক্ট পাবে। বোঝা গেছে? জিকে জিএস পোর্শনটা কীভাবে করবে? তোমার সায়েন্স পোর্শনটা দেখা গেল যে তুমি শার্লক হোমসের থেকে যে কোনো কোশ্চেন তুমি পেয়ে যাচ্ছ, কোর্স থেকে তুমি যে কোনো পেয়ে যাচ্ছ, কিন্তু তোমার কোথাও যেন রেচনতন্ত্র এগুলো তোমার এখনও পাজল হচ্ছে। ইউনিট এগুলো কার কোনটা, পাজল হচ্ছ। কে কোন সায়েন্টিস্ট কোনটা আবিষ্কার করেছে, পাজল হচ্ছ। তো তোমাকে সেই জায়গাগুলো হাইলাইট করতে হবে, অর্থাৎ তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি কোন জায়গাগুলোতে এখনও উইক রয়েছো। বুঝতে পারলে? এটা তোমাকে নিজেকে অনেস্টলি করতে হবে, যে না আমি তো এগুলো পারি, আমার পরীক্ষা হয়ে যাবে, এমনটা না। যেটা আমি পারছি সেটা পরীক্ষাতেও পেরে যাবো, বাট যেটা আমি পারছি না সেটা আমার ওখানেও প্রবলেম হবে। তার জন্য আমি নিজেকে এটাকে জাজমেন্ট নেবো যে আমার কোনগুলো হচ্ছে না। বোঝাতে পারলাম? ইজ দ্যাট ক্লিয়ার? আর্টসের সেকশন থেকে কনস্টিটিউশন ধারাগুলোকে একটু রিভাইজ দাও, কারণ ওখান থেকে কোশ্চেন্স পাবে, ঠিক আছে? বিশেষ করে কেন্দ্রের ওরিয়েন্টেড যেগুলো হয় সেগুলোকে দেখবে। অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, ঠিক আছে, রাজ্যের রাজ্যপালের কোন যে প্রশাসনিক ক্ষমতা, যেমন তোমার 154, এই জিনিসগুলোকে একটু দেখো। অস্পৃশ্যতার বিলোপ সাধন 17, বিশেষ করে ধর্মীয় স্বাধীনতার অধিকার, ঠিক আছে, 25 থেকে 28, সাম্যের অধিকার, তারপর তোমার এখানে যেমন স্বাধীনতার অধিকার 19 থেকে 22, 6টা অধিকার রয়েছে স্বাধীনতার। এই যে জিনিসগুলো, এগুলোকে একটু তোমাকে ভালো করে লাইন ধরে ধরে পড়তে হবে, ঠিক আছে? ভারত আর তার যে ভৌগোলিক ধারণা, যেটা তোমার প্রথম ইয়েতেই রয়েছে, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নাম্বার অফ মৌলিক অধিকার কটা, 6টা, মৌলিক কর্তব্য কটা, 11টা। তো এই যে জিনিসগুলো, বুঝতে পারলে? খসড়া কমিটি, তোমাকে এই জায়গাগুলো স্টার করে করে পড়তে হবে, ঠিক আছে? আর বিশেষ করে এই রিসেন্ট যেগুলো অ্যাপয়েন্ট হচ্ছে, ধরো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তারপর আমাদের নতুন হাইকোর্টের যে বিচারপতি, কোন রাষ্ট্রের কোন দেশের কে রাষ্ট্রপতি নিয়োগ হলো, এই জিনিসগুলো তোমাকে একটু করতে হবে। আর মেনলি মুদ্রা, কারেন্সি, ক্যাপিটাল, এটা তো স্ট্যাটিকের মধ্যে তোমাকে ইনক্লুড দিতে হবে। আর ডান্স, ঠিক আছে, ডান্স আর এনপি, ন্যাশনাল পার্ক, এগুলো তো মানে করতেই হবে। সেন্ট্রালের পরীক্ষা দিতে যাচ্ছ বস, তো তোমাকে এগুলো করে কমপ্লিট করতেই হবে। বোঝা গেছে? আজকের ভিডিওতে আশা রাখছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে কোন জিনিসগুলো তোমাদের জন্য 45 দিনের একটা টার্গেট রাখতে হবে। এবার স্টাডি প্ল্যান, ফার্স্ট অফ অল আমি যদি তোমাকে একটা কোনো স্টাডি প্ল্যান বলি, সেটা হয়তো আমি আমার মতন করে বলে দেবো, কিন্তু আমি চাই যে যে জিনিসটা তোমাদেরকে বললাম, যে তুমি স্টার করো, হাইলাইট করো এই জায়গাগুলোকে, দেন তুমি 45 ডেজ তুমি নিজের মতন করে একটা প্রিপারেশন স্টাডি করে নাও। বুঝতে পারলে? 45 দিনের মধ্যে তুমি 3টে যে সাবজেক্ট বললাম, ম্যাথ, রিজনিং, জিকে, জিকের মধ্যে ওভারঅল অল ইনক্লুড রয়েছে। তো তোমাকে এই জায়গাটা এবার 45 দিনে স্টেপ বাই স্টেপ নামাতে হবে। বোঝা গেল? তুমি স্টেপ বাই স্টেপ যখন নামাবে, তখন তুমি অটোমেটিক বুঝতে পেরে যাবে যে তোমার কোন কীভাবে তোমাকে পার ডে স্ট্রাগলটা ধরতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তুমি দরকার পড়লে পার ডে তুমি 2 ঘন্টা করে টাইম দাও, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি 10টা নাম্বার পেতে পারো। বুঝতে পারলে? যদি 1-2 নাম্বার থাকতো আলাদা ব্যাপার, কিন্তু এখানে তুমি 10টা নাম্বার, 50-এর মধ্যে 10 নাম্বার, 8 থেকে 10 নাম্বার পেয়ে যাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে এখানে তো তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স টাইম দিতেই হবে, পড়তে হবে। জিকে জিএসটা 50 নাম্বার, যেখানে তুমি
এই জায়গাটায় তোমাকে একটা স্কোর করতেই হবে। আজকে অনেক বন্ধু বলে যে আরপিএফে কত স্কোর হলে বুঝবো সেফ স্কোর, কত নাম্বার থাকলে বুঝবো সেফ স্কোর। ফার্স্ট অফ অল তুমি যে পরীক্ষাটা দিচ্ছ সেটা একটা পুলিশ ওরিয়েন্টেড এক্সাম। তোমাকে এটা বুঝতে হবে যে এখানে এমন না যে তুমি রিটিন পেরিয়ে গেলে তোমার একটা মেন্স আছে, তাহলে বলতাম যে হ্যাঁ অনেক হাই কাট অফ যেতে পারে। প্রিভিয়াস 2018-এ যেটা দেখেছি সেখানে গ্রুপ ছিল, জোন ছিল। তো আমরা বুঝতে পারতাম না যে কোন জোনে কত হতে পারে, কোন ডিভিশনে কতই কাট অফ যেতে পারে। বাট এটা এখন কি অল ইন্ডিয়া বেস্ট একটাই কাট অফ দেবে। তো কোনো টেনশন নিও না, নিজেরা নিজেদের বেস্ট প্রিপারেশনটা দাও আর সেরাটা দিয়ে পরীক্ষাটা দাও, বোঝা গেল? তোমার স্কোর খুব ভালো হবে, একদম টেনশন নিও না। জাস্ট 45 ডেজ, বিশেষ করে যারা কনস্টেবলের এক্সপিরিয়েন্স হয়েছে আরপিএফ, একটা স্ট্র্যাটেজি প্ল্যান করো, ডেফিনেটলি হয়ে যাবে। আর হ্যাঁ, এবার যে কথাটা বলবো, অনেক বন্ধু রয়েছে যে স্কোর কত হতে পারে, আমার যদি স্কোরটা এরকম রেঞ্জে না যায় তাহলে তো আমি তো সিলেকশন নিতে পারবো না। দেখো এখানে কিন্তু কোনো মেন্স রিটেন নেই, এখানে তুমি যে রিটেনটা দিচ্ছ সেটাই তোমার ফাইনাল রিটেন হয়ে যাচ্ছে, বোঝা গেল? 120-র মধ্যে। এবার অনেকে কি করে যে এমন একটা স্কোর করলো না, এমন একটা স্কোর করলো, সে হয়তো কাট অফ ক্লিয়ার করে দিয়েছে, এবার সে গ্রাউন্ডেও ভালো, সে গ্রাউন্ডও ক্লিয়ার করে দিয়েছে, লাস্টে গিয়ে দেখা যাচ্ছে তার সিলেকশনটা আটকে গেল। কেন? কারণ লাস্টে যাদের সিলেকশন আটকায় তাদের হয়তো 0.25 বা 1.25 এরকম নাম্বারের জন্যই তার সিলেকশনটা হয় না। যদি বলো কেন? ওই রিটিনে যদি সে একটা প্রশ্ন ঠিক করতো বা দুটো প্রশ্ন ঠিক করে দিত তাহলে তার চাকরিটাই হয়ে যেত, বুঝতে পারলে? কিন্তু এই যে রিটিনটা যখন তুমি দিচ্ছ, সেখানে তোমাকে একটা ভালো স্কোর টার্গেট রাখতে হবে। যে কত কাট অফ গেছে প্রিভিয়াসে বা এবারে কথা হবে এইসব নিয়ে চিন্তা ভাবনা করো না। তুমি যে প্রিপারেশনটা নিয়েছো, তুমি একজন সিরিয়াস অ্যাসপিরিয়েন্স, তোমাকে নিজের বেস্ট পারফরমেন্সটা দিয়ে আসতে হবে এক্সামে, বোঝা গেল? এবার আরআরবি এবারে যে চেঞ্জেসটা করেছে, বিশেষ করে রিটিনটা, এটা দিয়েছে তোমার আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের হাতে, ঠিক আছে? আর তোমার যেটা ফিজিক্যালটা, যেখানে পিএমটি পিইটি, এটা দিয়ে দিয়েছে আরপিএফের হাতে, বা নেক্সট স্টেপগুলো রয়েছে। তো আমাদের এখানে দুটো মেন স্টেপ, একটা রিটিন আর একটা পিএমটি পিইটি। মনে রাখবে এখানে ফিজিক্যালটা কিন্তু ফিজিক্যালটা শোট আপ। তাহলে আজকে যদি একটা চরম লেভেলে কাট অফ দেয়, তাহলে কিন্তু সেই সমস্ত স্টুডেন্টগুলো মাঠে আসতে পারবে না যারা মাঠে এক্সপার্ট। কিন্তু এখানে মাঠটা এমন না যে জাস্ট একটা রান দিলেই হয়ে যাবে। এখানে রানের টাইমিংটা যেমন কম, তেমনি হাই জাম্প ইনক্লুড রয়েছে, লং জাম্প ইনক্লুড রয়েছে। অনেক হয়তো রান পেরে যাচ্ছে, হাই জাম্প পাচ্ছে না। অনেক হয়তো হাই জাম্প পাচ্ছে, রান পাচ্ছে না, বুঝতে পারলে? আবার অনেক হয়তো লং জাম্পটা পাচ্ছে না। তো এখানে তিনটেতেই এক্সপার্ট হতে হবে, হাই জাম্প, লং জাম্প, রানিং। তো ফিজিক্যালটা বলতে পারো শো টাফ। এবার এটা প্র্যাকটিসের কাছে আবার ইজি। তাহলে কি পাচ্ছে না আগের বছর বা এবারও কি সিলেকশন পাবে না? পাবে। তারাই পাবে যারা ওভারঅল জিনিসটাকে কমপ্লিট করাবে, বোঝাতে পারলাম? সো পরীক্ষা নিয়ে কোনো টেনশন করো না, নিজের প্রিপারেশনের দিকে ধ্যান দাও, ডেফিনেটলি একটা ভালো স্কোর হবে। কাট আপ টাট আপ কত কী গেছে এসব মাথার থেকে আউট করে নিজের প্রিপারেশনে ফোকাস দাও, স্টে ইওর ফোকাস। আর এক্সাম হলে নিজের বেস্ট পারফরমেন্সটা দিয়ে এসো, বোঝা গেল? টার্গেট রাখবে যে ম্যাথ আর রিজনিংয়ে যেন 100% মার্কসটা ক্যারি করতে পারো, বুঝতে পারলে? ওখান থেকে যেন 1-2 নাম্বারও যেন মিস্টেক না হয়। এবার তোমার ইন কেস পরীক্ষার হলে সিলি মিস্টেক্স বা একটু এক্সাম প্রেসারে তোমার কিছু একটা ডিসব্যালেন্স হলো, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? বাট টার্গেট রাখবে যে আমি ওখানে 100% স্কোর দেবো, ঠিক আছে? ম্যাথ রিজনিং, কারণ ওই জায়গাটায় কিন্তু ডাটা চেঞ্জ হবে, নাম্বার চেঞ্জ হবে, প্যাটার্নটা একই পাবে, বোঝাতে পারলাম? আর জিকে জিএস একটু ঠান্ডা মাথায় করবে, কোশ্চেনগুলো পড়বে শেষ পর্যন্ত, ঠিক আছে? আর কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই ভালোভাবে কমপ্লিট করো, স্ট্যাটিক জিকে এটাও ভালোভাবে রিভিশনে রাখো। ওভারঅল তুমি একটা রিভিশন স্কেলের মধ্যে থাকো, ঠিক আছে? রিভিশন স্কেলে থাকো। আর যদি তোমার মনে হয় যে আমি নিউ কিছু অ্যাড করতে চাই, তাহলে তুমি সেটা অ্যাড করতে পারো, কিন্তু ওটার জন্য তোমাকে একটা রিভিশন স্কেল রাখতে হবে। কারণ তুমি নিউ পড়ে পড়ে চলে গেলে এমনটা বলে হবে না, ওটার জন্য একটা রিভিশন চাই। তো তুমি যদি নিউ পড়ছো, সেটাকে ডেফিনেটলি তোমাকে রিভিশন স্কেলেও রাখতে হবে। তো তুমি সেইভাবে টাইম অ্যাডজাস্টমেন্ট করে নাও এবং নিজের গোলটা সিলেক্ট করে এখনই আজ থেকে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা এইভাবে চালু করো, ডেফিনেটলি হয়ে যাবে, ঠিক আছে? আর হ্যাঁ, অল ইন্ডিয়া বেস্ট এটা এক্সাম, ঠিক আছে? কম্পিটিশন এত হবে এইসব চিন্তা ভাবনা করো না। কম্পিটিশনটা হচ্ছে, এতজন আসছে, কিন্তু তুমি এটা বুঝে নেবে যে তোমাকে হারাতে গেলে তাদেরকে আগে হারতে হবে। যদি বলো কেন? কারণ তুমি একজন এক্সপিরিয়েন্স, তুমি যেভাবে কষ্টটা করছো হয়তো সবাই সেভাবে করছে না। পরীক্ষা দিতে আসছে ঠিকই, কিন্তু তুমি যে রাত দিন এক করে পড়ছো, আজকে তোমাকে হারাতে গেলে তাদেরকে তোমার থেকেও বেশি পারফরমেন্স দিতে হবে। তো ডেফিনেটলি তুমি নিজে যে পারফরমেন্সটা দিচ্ছ, তুমি সফলতা পাবে। অন্যদের পরীক্ষা দিতে আসা বা অন্যদের পারফরমেন্স, এটা সবাই যে একই রকম হয় এমনটা না। সবাই পড়েও, আবার অনেকে পড়েও না, ঠিক আছে? তো যাদের ভেতরের মধ্যে সেই জোশটা রয়েছে যে হ্যাঁ আমাকে এটা ক্র্যাক করতেই হবে, এটা আমাকে পেতেই হবে, তারা কিন্তু ডেফিনেটলি চাকরিটা পাবে, এটা মাথায় রাখবে। তো তুমি সিরিয়াস এক্সপিরিয়েন্স, তুমি যে প্রিপারেশনটা নিচ্ছ, তার পাশাপাশি যে গ্রাউন্ড প্র্যাকটিস করছো, যে মেহনতটা করছো, অনেক হয়তো এগুলো করছে না, বাট তারাও ফর্ম ফিল আপ করেছে, তারাও এক্সাম দেবে, কিন্তু তারা হয়তো সেগুলো করছে না। তো অল ইন্ডিয়া বেস এক্সাম, এত ভিড় হবে, এত স্টুডেন্ট এক জায়গায় আসবে, এসব নিয়ে কোনো টেনশন নিও না। তুমি নিজের প্রিপারেশনে ফোকাস দাও, স্টে ইওর ফোকাস, অ্যান্ড ডেফিনেটলি নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে এক্সামটা দিয়ে আসো, ঠিক আছে? আর আজ থেকে তুমি একটা স্টাডি প্ল্যান করো 45 ডেজে, ডেফিনেটলি তোমার এক্সাম খুব ভালো হবে। আর রিভিশন স্কেলটা এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, বোঝাতে পারলাম? সো আজকের ভিডিওটা এই পর্যন্ত।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করো, কারণ তোমাদের লাইক খুব জরুরি। আর আজকে চ্যানেলে ফার্স্ট ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করো, যাতে আপকামিং ক্লাসের নোটিফিকেশন পাও। কারণ আমার এই চ্যানেল থেকে ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে, লাইভ ক্লাস এগুলো আমি আপলোড করি ডেলি। তো অবশ্যই আমার সাথে জুড়তে ভুলো না। আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের গ্রুপে আমার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাইছো তারা ওখান থেকে ডাইরেক্ট অ্যাক্টিভ হতে পারো, আমি জয়েন করে নেবো। সো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।